এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারাও ভালো আছেন। তো যাই হোক, আজ আমার দৈনন্দিন জীবনে যে কাজগুলো ছিল তা শেষ। আর তা হচ্ছে, আমার আমিনা বুড়িকে খিচুড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। শাওয়ার করে এই যে দেখুন, চুল শুকায়নি, গিট হচ্ছে, হতেই থাক। শাওয়ার করলাম, নামাজ পড়লাম, আপনাদের জন্য দুটি ভিডিও করলাম। এখন হচ্ছে খাবার পালা। তো ভাবলাম যে ভিডিও করতে করতে আপনাদের যে কিছু প্রশ্ন আছে তার উত্তর দিই, কারণ প্রশ্নগুলি খুবই ইউনিক এবং খুবই জরুরি। তো ভাবলাম এভাবে ভিডিও করলে একটু টাইম লাগবে, আর প্রশ্নের উত্তরটি দিলে হয়তো বা আপনারা তেমন বুঝবেন না। তাই চলুন খেতে খেতে আপনাদের সাথে আপনাদের প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি। বিসমিল্লাহ। কি খাচ্ছি আজকে তাও আপনাদের সাথে শেয়ার করব। তবে তার আগে আমি এই যে আমার ইউটিউব চ্যানেল থেকে যে আসা প্রশ্ন, সেই প্রশ্নের আমি উত্তরটি দিচ্ছি। সেম প্রশ্ন আমাকে 9 জন লোক করেছেন। বলতে পারেন 9,000 তো করেনি। ভাইরে, এই ভবের হাটে রঙের মানুষের ভিতর একজন মানুষও যদি আমাকে প্রশ্ন করে, আমি নিজেকে ধন্য মনে করব যে সে আমাকেই পিক করেছে এই প্রশ্নটি জানার জন্য। এনিওয়েজ, তো আমাকে যিনি প্রশ্ন করেছেন তিনি হচ্ছে মুসলিমা হাফিফা। উনি জানতে চেয়েছে, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আপু, ডাল ভিজিয়ে যে পানিটা ইউজ করেন ওটার কারণে কি মাটিতে ছত্রাক থেকে অ্যাফিড পোকা তৈরি হবে কি না? এই হচ্ছে একটি প্রশ্ন। সাথে সে আরও একটি প্রশ্ন করেছে, আরেকটি প্রশ্ন আপু, সেটা হলো পুরা শীতে যদি গাছ না মরে তাহলে কাটার দরকার কি? ওই গাছে কি মরিচ হবে যদি না কাটি? আর কাটলে উপকারিতা কি? প্লিজ বলবেন, ভালো উপকার হবে। তো প্রথম যে প্রশ্ন, আমি যে চাল ধোয়া পানি, চাল ডাল ধুয়ে যে পানিটি গাছে ইউজ করি, তার কারণে মাটিতে ছত্রাক হয়ে সেখান থেকে অ্যাফিড পোকা হবে কি না? নেভার এভার, ওটা কখনই সম্ভব না। চাল ডাল ধোয়ার যে পানি, সেটা যখনই আপনার মাটিতে যাবে তখনই সেটা মাটি অ্যাবজর্ব করে শিকড় পর্যন্ত পৌঁছে দেবে। সেখানকার যে নাইট্রোজেনগুলো, চাল ডাল ধোয়ার পানিতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এবং ফসফরাস থাকে, আপনারা সবাই জানেন। এগুলি গাছ খুব দ্রুতই শুষে নেয়, কারণ হচ্ছে লিকুইড ফার্টিলাইজার। আর অ্যাফিড পোকা কখনো চাল ডাল ধোয়ার পানি বা কোনো সার দেওয়ার কারণে হয় না। বিশেষ বিশেষ ওয়েদার বুঝে এবং বিশেষ বিশেষ গাছেই অ্যাফিড পোকার জন্ম হয়। সো আপনারা নিশ্চিন্তে চাল ডাল ধোয়ার পানি গাছে ব্যবহার করতে পারেন। এরপরে যে প্রশ্নটি, যে মরিচ গাছে যদি মরিচ গাছ যদি ভালো থাকে, বেঁচে থাকে, তাহলে মরিচ তোলার পর এই ঠান্ডায় ডালপালাগুলো কাটার কি প্রয়োজন আছে? যদি না কাটি তাহলে কি মরিচ ধরবে না? আমি জানি এই প্রশ্নটি আপনি করেছেন, কারণ কিছুদিন আগেই আমি আমার নাগা মরিচ গাছের ডালপালা কেটেছিলাম। যেহেতু ঠান্ডা চলে এসেছে, সবগুলো মরিচ তুলেছিলাম বীজ শুকানোর জন্য এবং সব ডালপালা কেটেছিলাম। তখন কিন্তু আমি বলেছিলাম যে লং এই জার্নিটি পার করতে এদের কষ্ট হবে। তার মানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই যে 4 থেকে 5টি মাস, এগুলো কিন্তু এরা ধীরে ধীরে কিন্তু অতিক্রম করবে নেক্সট সামারের জন্য। সো এরা কিন্তু ঠান্ডায় অধিক ক্লান্ত হয়ে যাবে অনেক বেশি ডালপালা দিতে গিয়ে, কারণ গাছ যদি আপনি রেখে দেন, ডালপালা তো গজাবেই, অল্প হোক আর বেশি হোক। যেহেতু ঠান্ডা, সেহেতু অল্প হলেও গজাবে। তো এখন কথা হচ্ছে, যদি আপনার গাছ শুরুতেই এই ঠান্ডায় টায়ার্ড হয়ে যায়, তাহলে কিন্তু সামারে আপনি সেই ফলন কখনই পাবেন না। কারণ একটি মা একটি নির্দিষ্ট কাউন্টেবল একটি সংখ্যা থাকে, যে একটি মা কয়টি বাচ্চা জন্ম দিতে পারবে। 10টার বেশি তো ভাই পারবে না। তো একটি মরিচ গাছ বলেন বা যে কোনো গাছ বলেন, তারা যদি 8 থেকে 10টি, 15 থেকে 20টি ডাল সামার ভরে এবং উইন্টার ভরে দিয়ে দেয়, তাহলে সেই ডালপালাগুলি যদি না কাটেন, নেক্সট সামারে আপনাদের যদি নতুন ডালপালা না আসে, ফুল ফল আপনারা ওই রকম কখনই পাবেন না। দাদা আর বাপ
যে কাজ করতে পারবে তার থেকে অধিক কাজ কিন্তু করতে পারবে ভাই এবং ছেলে। তার মানে বয়সেরই একটি ব্যাপার আছে। গাছ যত পুরনো হবে তত ফল দিবে, তবে পুরনো ডালে নয়, নতুন ডালে। তো নতুন ডাল আনার জন্য আপনাকে ডালগুলোকে কাটতে হবে। আশা করছি যে আপনারা আমার যে থিম কথার তার মিনিংগুলো বুঝতে পেরেছেন। নতুন ডালে ফুল আসে, পুরানো ডাল রেখে দিলে মরিচ আসবে, খুব কম আসবে। যে কোনো ফলই যদি আপনি গাছ রেখে দেন, আর বেসিক্যালি ঠান্ডায় আমরা মরিচ গাছটাই বেশি রাখি, আর রাখি হচ্ছে পুঁই শাক গাছ আর কচু গাছগুলো। তো আপনি যদি ঠান্ডার সময় মরিচ গাছগুলো ডালপালা পাতা সহ রেখে দেন, এমনিতেও অ্যাফিড পোকা ধরবে, কারণ মরিচ এবং বেগুন গাছ হচ্ছে অ্যাফিড পোকার সাথে অতপ্রতভাবে জড়িত। এই দুটি গাছেই কিন্তু বেশি অ্যাফিড পোকা আসে। আর যেহেতু ঠান্ডার সময় সব কিছু ফগি থাকে, সব কিছু মিস্ট থাকে এবং সব কিছু অনেক বেশি ঠান্ডা থাকে, তাই অ্যাফিড পোকার জন্ম অটোমেটিক হয়ে যায়। তো বেস্ট হয় পাতাগুলোকে আপনি ফেলে দেন, ডালপালা অনেক কমিয়ে রাখুন। যখনই দেখবেন ফেব্রুয়ারি মার্চ এসেছে, তখন থেকে যে ডালপালাগুলো হবে সেগুলো রেখে দেন। মে মাস থেকেই দেখবেন আপনারা ফলন পাওয়া শুরু করেছেন। আশা করি মুসলিমা হাফিফা আপু, আপনি আমার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন এবং বুঝতে পেরেছেন। একটু দেরি হয়েছে আপনার এই প্রশ্নের উত্তরটি দিতে, তারপরে কিন্তু দিয়েছি। এরপর আরও অনেকেই আমাকে প্রশ্ন করেছেন। ইনি হচ্ছেন শিশির কণা। উনি জানতে চেয়েছে, আপু গাছের গোড়াতে খড় কেন দিয়েছেন? আমি যে গাছের গোড়াগুলোতে ড্রাই স্ট্র বা বেল দিয়ে রাখি তা কেন দিয়েছি। উনি একেবারেই নতুন, বুঝেই যাচ্ছে, কারণ আমি এই প্রশ্নের অনেক উত্তর কিন্তু অলরেডি দিয়েছি। তো সে যেহেতু পায়নি, তো সে নতুন। তো এই প্রশ্নের উত্তর আমি পেয়েছি শত শত থাউজেন্ড। যখনই আমার গাছের গোড়ায় সবাই ড্রাই স্ট্র বা বেলগুলো দেখতে পেয়েছে, একটি সেকেন্ড আমি একটু দেখে নিচ্ছি আমার আমেনা বুড়ি কি করে। না, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, আমার আমেনা বুড়ি ঘুম। যাই করি না কেন, ওনার স্ক্রিনটি কাছে নিয়েই আমাকে সব কাজ করতে হয়, এতে করে বোঝা যায় যে বুড়িমা আমার রাইট আছে এবং ওকে আছে। তো এই ড্রাই বেলগুলো দেওয়ার কারণে দেখা যায় যে গাছের যে ইনসুলেশন সেটা হয়, গাছের গোড়ার ভিতরে অনেক বেশি গরম তাপ পায়, কারণ ঝড় বৃষ্টিতে আমাদের গাছের মাটিগুলো একেবারেই ভিজে থাকে, স্যাঁতস্যাঁতা হয়ে থাকে, ঠান্ডা হয়ে থাকে। বৃষ্টি ভালো ভাই একদিন, কিন্তু একটানা যদি 27 থেকে 28 দিন বৃষ্টি হয়, সেই কথা চিন্তা করেন। 2023-এর কথা নিশ্চয়ই সবার মনে আছে, একটানা 29 দিন বৃষ্টি হয়েছে এই ইউকেতে। আর এর প্রতিদিনের আপডেট আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। একটানা 2 মাস বৃষ্টি হয়েছে, 29 দিন একটানা, তারপরে 3 দিন 4 দিন অফ থেকে আবার 4-5 দিন, আবার 2 দিন 3 দিন অফ থেকে আবার 4-5 দিন, এভাবে ধরলে একটানা জুন জুলাই অনর্গল বৃষ্টি হয়েছে। সেই সময়ে এই জিনিসগুলো করতে হয়েছে, কারণ হচ্ছে গাছের গোড়া আলটিমেটলি আপনার ইনসুলেট তৈরি হয়, গরম যে জিনিসটি তা তৈরি হয়, এতে গোড়া ভালো থাকে আর গাছ কোনো ক্ষয়ক্ষতি হয় না। এবার আসুন একটি প্রশ্ন উত্তর দেওয়ার আগে দেখাচ্ছি আমি কি খাচ্ছি। আজ খাচ্ছি হচ্ছে মুরগি, কি বলি আল্লাহ, মুরগির গিলা কলিজি। এটি আমার খুব বেশি পছন্দ। তো আমি হচ্ছে গিলা কলিজা খাই। তো আমি ডায়েট করি, আপনারা সবাই জানেন, অনেকেই যারা আমার চ্যানেলে রেগুলার। আমি হচ্ছে শুধু একবেলাই খাই, এই যে এভরি সিঙ্গেল ডে আমি 1টা বাজে খেতে বসি, সকালেও খাই না, রাতেও খাই না, 24 আওয়ার্সে আমি শুধু একবার খাই। তো এখন আপনারাই বলুন, আপনাদের প্লেটটি দেখাচ্ছি, এখানে কি অনেক বেশি খাবার? আমার হাজবেন্ড বলে সকালে আর রাত্রে খাও না, তাতে কি, একবেলা তো পুষিয়ে নাও, একবেলা তো খুব ভালো সালো খাও, তাই বলে আর কি। এনিওয়েজ, যাই হোক, আমি এক লিমিট ব্যালেন্স করে খাই, শাকসবজি থাকলে অনেক বেশি খাই। আর আজকে আমি কচুর যে ডগা পাতা, লতিরাজ কচুর ডগা পাতা কিছুটা রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে, তা হচ্ছে আমি বাটিতে করে খাবো, এটা ইচ্ছে আছে। কারণ আমি যেহেতু একবেলা খাই, তাই আমি আর নিচ্ছি না বা রাতেও খাবো না, এটি আমি আগামীকালকে বাটিতে করে সকালবেলা একটু খাবো, কারণ কালকে অনেক কাজ আছে আমার, তাই একটু খেলে যদি শরীরে শক্তি হয়।
আমি এই জন্য ব্যালেন্স করে খাই, আমি প্রচুর শাক সবজি এবং প্রচুর মাছ খাই, মাংস খুবই কম খাই। বেসিক্যালি ধরা যদি চলে, আমার বাড়িতে কখনো যদি কোনো কাউকে ইনভাইট করি বা কোনো আয়োজন করি, তখনই আমি বেশিরভাগ মিট রান্না করি, আই মিন বিফ, ল্যাম, এটসেট্রা এটসেট্রা। এছাড়া আমার খুবই মাইল্ড রান্না করা হয়, প্রচুর মাছ খাই আমি, আমি হচ্ছি ভাতে মাছে বাঙালি। আর ভাতের পরিমাণ অনেক অল্প থাকে, সবজি অনেক বেশি, মাছ অনেক বেশি থাকে, যেহেতু গিলাকুলি যে পছন্দ তাই প্লেট ভরে নিয়েছি। সাথে আছে আমাদের খুবই প্রিয় নাগা মরিচের আচার, দুটির কম্বিনেশন ওয়াও। চলুন আবার আমরা প্রশ্নে ফিরে যাচ্ছি, আমরা ভিডিওটি বড় করব না। আমি আরও একটি প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি। একজন জানতে চেয়েছেন একটি নাগামরিচের গাছে কতটুকু টিএসপি গুলিয়ে দিয়েছ। তো আমি বলবো যে যেহেতু এটা জৈব টিএসপি, আমি কিন্তু রাসায়নিক টিএসপি ব্যবহার করি না, যেহেতু জৈব টিএসপি ব্যবহার করি, আপনারা একটি মরিচ গাছে 1/2 লিটার থেকে 1 লিটার পর্যন্ত পানি ব্যবহার করতে পারেন। যদি কিছুটা কম বেশি হয় ডাজন্ট ম্যাটার, কারণ এটা জৈব সার, জৈব সার গাছের কোনো ক্ষতি করবে না, বেশি হলেও চলবে কম হলেও চলবে। তো আশা রাখছি যে আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত প্রশ্ন সেই প্রশ্নের উত্তরটি পেয়েছেন। তো আমি হচ্ছে ভিডিওটি আর বেশি বাড়াবো না, আপনাদের সামনে আমি একটু প্লেটটি ধরবো। এই যে দেখুন আমার খাবারের প্লেট, আশা করি দেখতেই পাচ্ছেন। আর এই যে খেতে খেতে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন, আমি এইরকমই খেতে খেতে আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব। অসম। খুবই ভালো লাগছে। তো বিদায় নিচ্ছি আজকের মতন, খুব দ্রুত খেয়ে ফেলে, 1:45 বেজে গেছে, 2:10 আমার আমেনা ভরি উঠবে, ওকে রেডি করব, স্কুলে চলে যাব আমার ছেলেকে আনার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।